রাজপ্রতাপের ঠেকে আপনাদের সুস্বাগতম। আজ এই গল্পের থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক সিরিজ প্রজেক্ট পাসিং শো সিজন 6। স্রষ্টা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বৃহত্তর প্রয়াস। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ও স্নেহের আশিস মাথায় নিয়ে শুরু করছি সিজন 6-এর প্রথম গল্প, কামতাপুরের দুর্গ রহস্য। এই কাহিনীটি শুরু হয় কোচ রাজবংশের সময়কালে। তখনও কামতাপুরের রাজা বিশ্বনাথ সিংহ নিজের বিশাল রাজপ্রাসাদ ও দুর্গ ব্রিটিশদের কাছে খুইয়ে বসেননি। উত্তরবঙ্গের এক নিবিড় জঙ্গলে তখন আমার পথপ্রদর্শক ছিলেন লোকনাথ চক্রবর্তী নামক একজন উচ্চ মার্গের তন্ত্রসিদ্ধ তান্ত্রিক। এবং ওই নিবিড় জঙ্গলের অবস্থান সেই রাজদুর্গ ও প্রাসাদের থেকে বেশি দূরের নয়। রাজবাড়ির সভাভঙ্গের বিশাল হর্ষধ্বনি জঙ্গলের ওই স্থান থেকে রোজ স্পষ্ট শুনতে পেতাম। তবে এই হর্ষধ্বনি নামেই শোনানো হতো। ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত হয়ে এবং তাদের আক্রমণের ভয়ে রাজা বিশ্বনাথ সিংহের সভাসদেরা অনির্দিষ্টকালের জন্য রাজবাড়িমুখ হওয়া বন্ধ করেছে সে সময়। তবুও এই ধ্বনির মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া হতো রাজার প্রতাপ ও ক্ষমতার একটা নজির। দিন শেষ হলে সে দুর্গর চূড়ায় যখন এক চিলতে রাঙা রোদ লেগে থাকত, ঠিক সেই সময় ওই চূড়ার ওপরের একদম শীর্ষের গম্বুজাকৃতি পাথরটির ওপরে এসে বসত একটি কালো শালিক পাখি। সে পাখিটির আকৃতির কথা বলতে গেলে আমরা খালি চোখে যে সকল শালিক দেখে অভ্যস্ত তার থেকে খানিকটা বড়, এবং এর শরীরে, চোখে বা ঠোঁটে কোথাও কালো ছাড়া অন্য কোনো রং নেই। অনেকটা কাকের মতো, কিন্তু কাক নয়। এই পাখিটির আশ্চর্য শারীরিক গঠন কেবল এর বিচিত্রতা নয়, আমার সে সময়কালের একমাত্র পথপ্রদর্শক, আমার রহস্যময় জীবনে দেখা অন্যতম মহাপুরুষ শ্রী লোকনাথ চক্রবর্তীর একান্ত অনুগত পোষ্য ছিল এই শালিকটি। তার চোখের ইশারা পর্যন্ত এই পাখিটি যন্ত্রের মতো বুঝতে পারত। গল্পটি শুরু করছি ওই গুরু সঙ্গের ঠিক দিন 11 পরের থেকে। একদিন সন্ধ্যাবেলায় গুরুদেব তার শখের শালিক পাখিটিকে হাঁটুর ওপরে বসিয়ে শস্যদানা খাওয়াচ্ছেন। তখন আমি বললাম, গুরুদেব, অনেক দিনই তো হলো, মনটা আর তর সইছে না গুরুদেব। এবার আমায় আপনার দীক্ষা শিষ্য করে নিন। আমি যে সৃষ্টির আদিকে নিজের চোখে দেখতে চাই গুরুদেব। সেই চোখটাই তো বন্ধ করতে হবে বাবা। সাদা চোখেই কোনোদিনও সৃষ্টির দর্শন হয় না, সে দর্শন হয় ত্রিনয়ন দিয়ে। অভ্যাস বাবা, অভ্যাস। তোকে অভ্যাস করতে হবে মনের চোখ দিয়ে দেখার। ওই মনকে একবার কেন্দ্রীভূত করতে পারলেই অসাধ্য সাধন। গুরুদেবের হাসিতে কেমন যেন একটা আত্ম অহংবোধ লক্ষ্য করলাম আমি। মানুষটি অতি রহস্যময় এবং স্বল্পভাষী প্রকৃতির। কোনো কিছু জিজ্ঞেস করলে না বুঝতে পারলে উনি বেশিরভাগই বুঝিয়ে দেন কেবল ইশারা ও ইঙ্গিতের মাধ্যমে, যেমনটা করেন ওই পাখিটির সঙ্গে। তো গুরুর কথা শুনে আমি আরও বেশি কৌতূহলী হয়ে পড়লাম বিষয়টির প্রতি। সংকোচের সাথে আরও একবার প্রশ্ন করলাম, গুরুদেব, ত্রিনয়নের জ্যোতি ফোটাতে গেলে করণীয় কি? এমন সময় গুরুদেব হাতের ইশারায় পাখিটিকে সরে যেতে বললে সেটি উড়ে গিয়ে বসল নিকটস্থ একটি গাছের ডালে।
পাখিটি ওই জায়গাতেই সাধারণত বসে থাকে সব সময়। তারপর তিনি আমার দিকে তাকিয়ে ভ্রুকুটি করে বললেন, তোর এই দুটো চোখ আমি সাময়িকভাবে অন্ধ করে দেব, থাকতে পারবি? বল, এ বিশ্ব চরাচরের কোনো জীবন্ত আলোক আভা তুই দৃষ্টিগোচর করতে পারবি না। অন্ধের জীবন যাপন করতে হবে তোকে কিছুদিন, তাহলেই উন্মোচিত হবে তোর ত্রিনয়ন। দেখতে পারবি সেই সৃষ্টির আদিকে। আর যদি না পারিস, যদি মনে হয় তুই অন্ধ হয়ে আর থাকতে পারছিস না, তাহলে আমায় বলবি, আমি তোকে আবার আগের মতন করে দেব। ভোগ, লালসা, আকাঙ্ক্ষা এসবের উৎপত্তি ওই দৃষ্টির থেকে। সেই দৃষ্টি একেবারে অকেচো হলে তখনই মনের সঙ্গে তোর যোগাযোগ হবে, তাছাড়া সম্ভব নয়। এই কথা বলে তিনি পাশের পুঁটলির ভেতর থেকে তামাক বের করে বাঁ হাতের তালুতে রেখে রগড়াতে শুরু করলেন। গুরুদেবের কথা বুঝতে পারলাম ঠিকই, তবে তার বাচন ভঙ্গি এতটাই তেজস্ক্রিয় উত্তেজকের মতো যে তার দেখানো পথে অনায়াসে অগ্রসর হতে শুধু আমার কেন, কারোরই চিন্তার অবকাশ হবে না। আমার নিষ্পাপ মনে তখন মুক্তির হাতছানি জোয়ার তুলেছে। কি এক অসম লোভ যেন আমায় পেয়ে বসলো মুহূর্তে। গুরুদেবকে বললাম, আপনি যা বলবেন আমি সেই মতো করতে রাজি আছি গুরুদেব। আপনি কেবল আমায় পথ দেখান। কাল অমাবস্যা, কাল দিনের আলো ফুরালে আমি ধরে নিয়ে কাজে বসব। মনে রাখিস, যদি কোনোভাবে 9 দিন দৃষ্টিহীন হয়ে ঈশ্বরের স্বরূপ কল্পনা করতে পারিস, তবে ঠিক 9ম দিন রাতের বেলাতে তুই তার দর্শন পাবি। আর যদি তার আগে তুই এই সংকল্প থেকে বিচ্যুত হোস, অথবা যদি তুই পরাজয় স্বীকার করে নিস ওই দৃষ্টিহীনতা থেকে, তবে তোর পক্ষে আর কোনো দিনও মুখ্য লাভ সম্ভব হবে না। আমি তোর দৃষ্টিশক্তি পুনরায় চিরস্থাপন করব। এক কথায় তোকে জাগিয়ে রেখে তোর মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দেব আমি। এখন যা, ঝুপড়িতে 2টো কলা রাখা আছে, ও 2টো খেয়ে ঘুমিয়ে পড় যা। আমি নির্দেশ অনুযায়ী লতা পাতা ও ছেঁড়া কাপড় দিয়ে তৈরি করা ঝুপড়ির মধ্যে এসে কলা 2টি খেয়ে শুয়ে পড়লাম যথাস্থানে। মনের মধ্যে উত্তেজনার ঝড় উঠেছে সেই মুহূর্তে আমার। ঘুম যে কোনো মতেই হবে না সে কথা আমি জানতুম, তবুও চোখ বুজে চুপ করে পড়ে রইলাম অনেকক্ষণ। সাধারণত গুরুদেব যে কখন ঘুমোতেন তা আমার জানা ছিল না। আমি যখন সেবা শুশ্রূষা করে ঘুমিয়ে পড়তাম তখন দেখতাম তিনি তামাক টেনে চলেছেন, আর ভোর নাগাদ যখন ঘুম ভাঙত তখন দেখতাম তিনি আস্তানার থেকে খানিকটা এগিয়ে গিয়ে রোজ একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে ওই রাজবাড়ির দুর্গর দিকে চেয়ে আছেন। তো সেই রাতে শুয়ে শুয়ে আমি ভাবলাম, আজ হয়তো গুরুদেবের নিদ্রা যাত্রা আমি দেখতে পারব, কারণ সমূহ উত্তেজনায় অনিদ্রা আমায় গ্রাস করেছে। তোমরা ভাবতে পারবে না যে জিনিসের জন্য ঘর ছেড়েছি তা কিন্তু কোনো বিষয়বস্তু বা প্রাপ্তির জন্যে নয়। আমার সন্ন্যাস নেওয়ার এক এবং অদ্বিতীয় কারণ ছিল সৃষ্টির আদিকে সচক্ষে প্রত্যক্ষ করা। সেই বিশাল মহাশক্তি, যে শক্তির আধার থেকে সৃষ্টি হয় প্রাণীকুল, প্রেতকুল, অনন্ত কিংবা মহাশূন্য। সাধনার চরম পর্যায়ে যে সকল মহাপুরুষ পৌঁছতে পারে তাদের ক্ষমতা থাকে অন্যকে ওই শক্তির উৎসের দর্শন করিয়ে দেওয়ার। তবে যাকে দেখানো হবে তার কপালে অবশ্যই তন্ত্রবিদ্যার লক্ষণ থাকতে হবে। যে লক্ষণ আমার শরীরে ছোট থেকেই ছিল তা তোমরা জানো। তাহলে তোমরাই বোঝো
যে কারণে ঘর ছেড়েছি সেই কারণটাই একেবারে হাতের কাছে চলে এসেছে। এরকম সম্ভাবনায়, এই উত্তেজনায় কারোর চোখে কি ঘুম আসতে পারে? পূর্ণিমার পরিষ্কার আকাশে চাঁদের আলো রূপোর চাদর বিছিয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে চোখ খুলে গুরুদেবের অবস্থান সম্বন্ধে নিশ্চিত হচ্ছি। জঙ্গলের মধ্যে সে চাঁদের আলো প্রবেশ করছে না মুক্তভাবে, কেবল ঝুপড়ির সামনের জ্বলতে থাকা ধুনির আগুনের শিখায় খেলা করে যাচ্ছে ছাইয়ের কণাগুলো। তামাকের ধোঁয়া মাঝে মাঝেই আবিষ্ট করে ফেলছে গুরুদেবের সমস্ত দেহকে। এমন নীরব রহস্য মঞ্চকে কেবল দর্শন করছি আমরা দুটি মাত্র প্রাণী, এক আমি এবং দূরের গাছে বসে থাকা শালিক পাখিটি। তার কালো চোখ দুটির আয়নায় আগুনের লালচে রোশনাই মাঝে মাঝেই জ্বলে উঠছে এবং নিভে যাচ্ছে। এভাবেই কতক্ষণ কেটে গেল জানি না। হঠাৎ কান সজাগ হয়ে উঠল শুকনো পাতার ওপর থেকে কারোর হেঁটে আসার শব্দে। চ্যাপ্টা চোখে বাইরের দিকে তাকাতেই দেখলুম গুরুদেব উঠে দাঁড়িয়ে সম্মুখের কোনো ব্যক্তির উদ্দেশ্যে বললেন, আয় মোহনলাল আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ দুর্গের পশ্চিম প্রান্তের অস্তাবের ওপর বিশ্বনাথ সিংহ তার ছোট ছেলের সঙ্গে বহুক্ষণ যাবৎ কিছু আলোচনা করছিল। তুইও খানিক বাদে ওখানে গেছিলি জলের পাত্র নিয়ে। কি নিয়ে কথা হচ্ছে শুনেছিলি? অবাক হলাম গুরুদেবের কথা শুনে। যে দুর্গের অবস্থানের কারণে এখানের থেকে তার জানালাগুলো ছোট ছোট বিন্দুর মতো লাগে, সেই দুর্গের পশ্চিম প্রান্তের ছাদের ওপরে রাজা বিশ্বনাথ সিংহ ও ওনার ছোট ছেলে উপস্থিত ছিল অথবা কোনো কিছু আলোচনা করছিল, সেটা কিভাবে দেখতে পেল গুরুদেব? এতক্ষণে আগন্তুক গুরুদেবের সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার পরনে ধোঁয়াটে হাফ জামা এবং নিম্নাঙ্গে কোচ করে বাঁধা ধুতি, কাঁধে দলামোচা করে রাখা গামছা। সে গুরুদেবের সামনে এসে প্রণাম জানিয়ে বললে, গুরুদেব, আহোমের রাজা চন্দ্রকান্ত রায় চৌধুরীর সঙ্গে ব্রিটিশদের ব্যবসায়িক চুক্তি হয়েছে বলে জানতে পেরেছি। এদিকে আমাদের কামতাপুরের রাজা বহু অর্থ ঋণী হয়ে পড়েছেন পার্শ্ববর্তী রাজ্যের রাজা ওই চন্দ্রকান্তর কাছে। ব্রিটিশদের তাঁবু থেকে সন্দেশ এসেছে পরপর 3 দিন। তারা বলেছে এই কামতাপুরের দুর্গ তাদের হাতে তুলে দিলে ওরা সমস্ত ঋণ পরিশোধ করে দেবে রাজা বিশ্বনাথ সিংহের। আপনি তো জানেন এই দুর্গ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী ও উন্নত। এই দুর্গ দখল করবার জন্যই ফিরিঙ্গি ও আহোমের রাজার এটা মিলিত চক্রান্ত। বটে, স্বেচ্ছায় বিশ্বনাথ সিংহ দুর্গ কখনোই হস্তান্তর করবে না, কারণ সে জানে এই দুর্গ এক প্রকার 7 রাজার ধন। তুই যা, বিশ্বনাথের বড় ছেলে অম্বিকা চরণকে বুঝিয়ে সুঝিয়ে আমার কাছে পাঠিয়ে দে। আর সময় নেই, যা মোহনলাল, তাড়াতাড়ি যা। আমি স্থাণুর মতো হয়ে গেলাম ওদের কথোপকথন শুনে। ওই দুর্গ কে দখল করবে বা কে আটকে রাখবে তাতে গুরুদেবের কি যায় আসে? তবে কি রাজা বিশ্বনাথ সিংহ গুরুদেবের সাহায্য প্রার্থনা করেছে? কে এই ব্যক্তি যে এসে রাজবাড়ির অভ্যন্তরীণ খবরাখবর গুরুদেবকে দিয়ে গেল? আমি জর্জরিত হয়ে পড়লুম কৌতূহলের নিবিড় জালে। কিন্তু সেই মুহূর্তে গুরুদেবকে এই বিষয়ে প্রশ্ন করলে পাছে তিনি রুষ্ট হন এবং তার পরদিন আমায় যে সংকল্পের মধ্যে যুক্ত করবেন বলেছিলেন তাতে তিনি বাঁধ সাধেন। সেই কারণেই খানিকটা নিজের স্বার্থে আমি বোবা হয়ে রইলুম।
দেখা যাক ওই ব্যক্তি যদি দুর্গে ফিরে গিয়ে গুরুদেবের কথা মতো বিশ্বনাথ সিংহের বড় ছেলেকে এখানে পাঠাতে পারে, তবে তার সঙ্গে গুরুদেব কি কথোপকথন করেন তা শুনতে পারলে হয়তো আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। এই ভেবে প্রহর গুনতে লাগলুম। এক সময় ধীরে ধীরে রাতের কালিমা আত্মসমর্পণ করতে শুরু করল নবপ্রভাতের আলো আঁধারির কাছে। মোহনলাল আর এলো না। এদিকে গুরুদেব ওই একই জায়গায় বসে ভোর পর্যন্ত অনবরত তামাক টেনেই চললেন। মানুষটি কি ঘুমোয় না? কে জানে কিভাবে এটা সম্ভব। হঠাৎ আমার এমনও মনে হলো যে আমি হয়তো মাঝে কোনো এক সময় ঘুমিয়ে পড়েছিলাম, যে সময় গুরুদেবও ঘুমিয়ে নিয়েছেন। এভাবে মনকে বুঝিয়ে সুঝিয়ে উঠতে যাব, এমন সময় গুরু হাত উঁচু করে নিকটের ডালে বসে থাকা শালিক পাখিটিকে নিজের কাছে ডাকলেন। পাখিটিও তার মনিবের মতোই সর্বদা সজাগ। সে উড়ে এসে তার হাতের উপরে বসতেই গুরুদেব পাখিটির কানের কাছে মুখ নামিয়ে কি যেন বিড়বিড় করে বললেন। এই ঘটনা আমি গত 11 দিনে, অর্থাৎ যতদিন যাবৎ এখানে রয়েছি তার মধ্যে চোখের সামনে দেখিনি। এই দিনই আমি নিশ্চিত হয়ে গেলাম যে ওই পাখিটি কেবল চেহারার দিক থেকেই আশ্চর্যজনক নয়, পাখিটির কিছু বিশেষ ক্ষমতাও আছে নিশ্চয়ই। মনিবের কাছের থেকে আদেশনামা নিয়ে শালিকটি উড়ে চলে গেল ওই দুর্গের দিকে। গুরুদেব ধীরে ধীরে ঝুপড়ির থেকে খানিকটা দূরে হেঁটে গিয়ে ঠিক রোজকারের মতোই চেয়ে রইল সেদিকে। বুঝলাম প্রতিদিন এই ক্রিয়ার পরে গুরুদেব ওই জায়গাটায় গিয়ে দাঁড়ায়, যা আমি এতদিন ঘুম থেকে ওঠার পরে দেখতে পেয়েছি। যাই হোক, নিজেকে একটু সংযত করে ঘুম থেকে ওঠার মতো অভিনয় করতে করতে ধীর পায়ে হেঁটে গিয়ে প্রথমেই গুরুদেবের চরণ স্পর্শ করে একটি প্রণাম করলুম। উনি বললেন, উঠে পড়েছিস? সারা রাত তো ঘুমোসনি, সেটা আমি জানি। এত অভিনয় করার কি আছে বৎস? না মানে গুরুদেব, আসলে অনেক চেষ্টা করলাম, তবুও মনটা এতটাই উত্তেজিত হয়ে রয়েছে যে কিছুতেই ঘুমোতে পারলাম না। পারলি নে তো? উঠে পড়লি না কেন? ঘুমানোর অভিনয় করলি কেন? কি ভেবেছিস এই লোকনাথ চক্রবর্তী এতটাই মূর্খ? বুঝলাম গতিক সুবিধের নয়। আমি মনে হয় আমার প্রাপ্তির থেকে বঞ্চিত হতে চলেছি গুরুদেবের অসন্তুষ্টির ফলে। হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে তার চরণ যুগল চেপে ধরে বললুম, গুরুদেব, বিশ্বাস করুন, আমি ব্যাপারটা আড়াল করতে চাইনি। রাতের বেলায় দেখলাম একজন আগন্তুক এসে আপনার সঙ্গে কথা বলছে, তাই আমি মনে করলাম হয়তো বিষয়টি গোপনীয়, সেজন্যই বিষয়টা আমি লুকিয়ে রাখতে চেয়েছি। গুরুদেব, অপরাধ নেবেন না গুরুদেব, আমি অনেক চেষ্টা করেও ঘুমোতে পারিনি। আমার অপরাধ মার্জনা করুন গুরুদেব, মার্জনা করুন। ছাড় ছাড়, ওঠ, উঠে দাঁড়া। আমি হাত জোর করে উঠে দাঁড়ালাম। তিনি আমার 2 কাঁধে হাত রেখে বললেন, অন্যায় করেছিস বৎস, প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। কি করতে হবে আমায় বলুন গুরুদেব? কেবল আমায় বঞ্চিত করবেন না সংকল্প থেকে। আমি তো সারা রাত ওই একই উন্মাদনাতেই 2 চোখের পাতা এক করতে পারিনি। আপনি বলুন আমায় কি করতে হবে। ধৈর্য ধর। আজ রাতে যদি ওই দুর্গের রাজা বিশ্বনাথ সিংহের বড় ছেলে অম্বিকাচরণ এখানে না আসে, তাহলে তোকে আমি কিছু কাজে লাগাবো। কি কাজে গুরুদেব? সেটা তখনই জানতে পারবি। ধৈর্য ধর। এখন যা, বেদেদের বস্তিতে গিয়ে কয়েক মুঠো চাল ভিক্ষা করে নিয়ে আয়। আমি দ্রুত বেরিয়ে পড়লাম পুটলি কাঁধে নিয়ে উক্ত উদ্দেশ্যে। যেমনটা আগেই তোমাদের বললাম, কামতাপুরের দুর্গ লাগোয়া বিরাট নিবিড় জঙ্গল। সে জঙ্গলের কোনো কুল কিনারা নেই। সেই জঙ্গলেরই এক খণ্ডে এক বিরাট বেদেদের বস্তি ছিল। গুরুদেবকে তারা ভক্তি করে ঈশ্বরের নজরেই দেখতেন। কাজেই আমার চেহারার সঙ্গে তাদের পরিচয় থাকায়
ওরা যাওয়া মাত্রই যে যেমন পারলো আমার পুঁটলি ভরে দিল। অন্য সংস্থান করে ফিরছি, এমন সময় লক্ষ্য করলাম গুরুদেবের পোষা শালিকটি ঠিক আমার মাথার উপর বরাবর নিঃশব্দে নিজের পাখা ছড়িয়ে রেখে চিলের ভঙ্গিতে উড়ছে। দুর্গ প্রদক্ষিণ করে আসবার পর কি গুরুদেব পাখিটিকে আমায় নজর রাখতে পাঠিয়েছেন? মনে মনে সংকোচ হলো। তার মানে নিশ্চয়ই আমায় নিয়ে সন্দেহের উদ্রেক হয়েছে গুরুদেবের মনে। একটু পান থেকে চুন খসলেই আমি উদ্দেশ্য পথ থেকে বঞ্চিত হতে পারি। মস্তিষ্কে একটা বিষয় গেঁথে নিলাম, আমার সঙ্গে যাই হয়ে যাক নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গুরুদেবকে সন্তুষ্ট করবার চেষ্টা করব। আস্তানায় ফিরে এসে দেখি তিনি নেই। আমি মাটি লেপা উনুনে কাঠ ধরিয়ে ভাতে ভাত ফুটিয়ে নিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। উনুন তৈরি থেকে রান্না, তারপর বেদে বস্তি থেকে মাটির কলসিতে করে জল আনা, এগুলো সমস্তটাই আমিই করতাম। মাঝে মাঝে ওই বস্তির থেকে লোকজন আস্তানায় এলে তারা আনাজপাতি থেকে শুরু করে যথাসাধ্য ফলমূল নিয়ে আসতো তাদের দেবতুল্য লোকনাথ চক্রবর্তীর জন্য। তাদের মুখেই ওই বস্তিতে গিয়ে শুনেছি তাদের জন্যে মানুষটি নাকি অনেক করেছে। এ সমস্ত সম্পত্তি যেহেতু রাজ সম্পত্তি, সেহেতু উদ্বাস্তুদের ওই জঙ্গলে থাকার অধিকার নেই। রাজা বিশ্বনাথ সিংহ নাকি লেঠেল পাঠিয়ে অনেকবার তাদের ঝুপড়ি ঘরদোরের ক্ষতি করেছেন। পরবর্তীতে লোকনাথ চক্রবর্তী ওই বস্তির চারিদিকে গণ্ডি কেটে এমন কিছু করে দিয়ে এসেছেন যে তারপর থেকে ওনার অনুমতি ছাড়া কেউ ওই বস্তিতে প্রবেশ করতে পারে না। উপরোক্ত ওই বস্তির মানুষ ছাড়া যারাই ওই গণ্ডি অতিক্রম করে ঢোকবার চেষ্টা করে তারা বিষাক্ত সর্পদংশনে প্রাণ হারায়। এক সময়ের পর থেকে রাজা নিজেই ওই ব্যাপারটায় সর্বশান্ত হয়ে পড়েন। তো যাই হোক, সেদিন বিকেল গড়িয়ে যাওয়ার পরে গুরু এলেন। তার মুখে কোনো কথা নেই, আবার সেই রহস্যে ঘেরা পরিবেশ সঙ্গে করে নিয়ে এলেন তিনি। বুঝলাম যে কাজ আমায় নিয়ে আজ সন্ধ্যায় করবেন বলেছিলেন তা আমার জন্যেই নিষিদ্ধ হয়েছে আপাতত। এখন কেবল প্রায়শ্চিত্ত কর্ম করবার অপেক্ষা। রাত গড়ালো, আমরা অপেক্ষা করতে থাকলাম রাজা বিশ্বনাথ সিংহের বড় ছেলের আসবার জন্য। কিন্তু অবশেষে যে এলো সে গতকালকেরই আগন্তুক, সেই মোহনলাল নামের ব্যক্তি। চোখে মুখে ধূর্ততার ছাপ, দৃষ্টি খঞ্জনের মতো চঞ্চল। গুরুর পাশে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রথমটা একটু ইতস্তত করলেও পরবর্তীতে ওনার ইতিবাচক ইশারায় মোহনলাল বললে, সাধুজি, অম্বিকাচরণকে অনেক বোঝালাম আপনার এখানে আসবার জন্যে। সে রাজিও হয়েছিল, কিন্তু এখন তার ঘরের সামনে গিয়ে দেখি সে আফিম খেয়ে নেশাতুর হয়ে পড়ে রয়েছে। চলতে পারবার ক্ষমতাও নেই। আমার মনে হয় ওকে দিয়ে কোনো কাজ হবে না। হবে না, হবে না, ওই আহাম্মকটাকে দিয়ে কোনো কাজ হবে না। বিশ্বনাথ সিংহের তেজ ও বুদ্ধি নিয়ে জন্মেছে তার ছোট ছেলে জয়চরণ সিংহ। অম্বিকার হাতে রাজ্যভার পড়লে সে মুহূর্তেই সব উজাড় করে দেবে। কিন্তু আমার যে চাবিটা দরকার মোহনলাল। কিসের চাবি সাধুজি? ওই জয়চরণের কোমরে যে চাবির গোছাটি থাকে সেটি আমার প্রয়োজন। মোহনলাল আমার দিকে একবার তাকিয়ে সংকোচ ভরে বললে, কিন্তু সাধুজি, ওই চাবির গোছা তো ছোট কর্তার হৃৎপিণ্ডের মতো, শরীরের সঙ্গে সব সময় এঁটে থাকে। জানি না কি আছে ওই চাবিগুলির মধ্যে। রাজকোষের চাবি কিন্তু ওগুলোর মধ্যে একটাও নয়। তা আছে খাজাঞ্চির কাছে। মূর্খ, সামান্য রাজকোষের চাবি নিয়ে আমি করবোটা কি? আমার কেবল ওই চাবিগুলি চাই যেগুলো বিশ্বনাথ সিংহের ছোট ছেলে
জয়চরণের কাছে রয়েছে। কিন্তু সাধুজি, সামান্য চাকর হয়ে আমি এই কাজ করবই বা কি করে? আমি মারা পড়ে যাব বাবা। গুরুদেব মোহনলালের কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন, এই কাজ করবে আমার একান্ত অনুগত শিষ্য তারানাথ চক্রবর্তী। কিভাবে করবে সব আমি বুঝিয়ে দেব। কিন্তু গুরুদেব, আমি সৃষ্টির আদিরূপের দর্শন চাই নাকি চাই না? বুঝতে পারলাম গুরুদেব নিজের স্বার্থ সিদ্ধির জন্যে আমার স্বপ্ন পূরণের অঙ্গীকারকে অস্ত্র বানাতে চাইছে। এদিকে প্রাপ্তির চরম আকাঙ্ক্ষা আমায় তখন কুড়ে কুড়ে খাচ্ছে। সামান্য একটা চাবির জন্যে এত বড় সম্ভাবনাকে পায়ে ঠেলে দেব? বিচার বুদ্ধির সময় না থাকায় ইতিবাচক সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। বললাম, আমি চাই গুরুদেব, আমি দর্শন করতে চাই। আপনি আমায় শুধু বঞ্চিত করবেন না। আমি জানতাম বৎস, তুই আমায় নিরাশ করবি না। আয় এদিকে, আয় আয় মোহনলাল, ধুনির ওখানে গিয়ে বসি। আমরা গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে ধনীকে কেন্দ্র করে বসলাম। তিনি তামাক সেজেই রেখেছিলেন কলকেতে আগের থেকেই। ধনির থেকে জ্বলন্ত কাঠের টুকরো বের করে সেটিতে অগ্নি সংযোগ করলেন। কয়েক মুহূর্তের মধ্যে চারিদিকের পরিবেশ মদিরার মতো ধোঁয়াটে হয়ে গেল। মোহনলাল এত বিস্ময়তার মধ্যেও সাধুজির হাতের প্রসাদ পাওয়ার জন্য উৎসুক হয়েছিল। গুরু প্রজ্বলিত কলকেটি তার হাতে দিয়ে আমার দিকে চেয়ে বললেন, শোন বৎস, তোকে বলেছিলাম না তোকে কিছুদিনের জন্য দৃষ্টিহীন হয়ে থাকতে হবে? আমি হ্যাঁ বাচক মাথা নাড়লাম। হ্যাঁ, তো এখানেও তোকে সেই একই ভূমিকা পালন করতে হবে। তোর হাতে মোট 3 দিনের সময় দেব। এর মধ্যে বিশ্বনাথ সিংহের ছোট ছেলের সঙ্গে সখ্যতা তৈরি করতে হবে। তার সমস্ত গতিবিধির উপরে নজর রাখতে হবে, যেমন সে কোথায় যাচ্ছে, কি করছে থেকে শুরু করে দুর্গের ভেতরে নিরাপত্তা রক্ষীদের সতর্কতা কতটা রয়েছে, এই জাতীয় সব কিছুর খবর আমার যেমন চাই, ঠিক তেমনি আজ থেকে 3 দিন পর যখন তুই ফিরবি, তখন যেন ওই ছেলের কোমর বন্ধনীতে রাখা চাবির গোছা তোর কাছে থাকে। জানি কাজটা অন্যায়ের, তবে এই অন্যায়টি না করলে অদৃষ্টের বিচারে সেটি ন্যায় পরায়ণ হবে না। কিরে, পারবি তো? গুরুদেব প্রশ্নবাচক নেত্রে আমার দিকে চেয়ে রয়েছেন দেখে আমি ঢোক গিলে বললুম, পারবো গুরুদেব, কিন্তু একটা প্রশ্ন যে আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ওই চাবি দিয়ে কোনো দরজা খোলা যায় বা কিসের এত প্রয়োজনীয়তা, তাই তো? আমি ও মোহনলাল উৎসুক দৃষ্টিতে গুরুদেবের দিকে চাইলাম। সেটা আমার মুখের থেকে আমি বলবো না। সখ্যতা এতটাই তৈরি করবি ওই জয়চরণ সিংহের সাথে, যাতে সে নিজেই বলে তোকে সবকিছু। শোন মোহনলাল, দুর্গে গিয়ে খবর দিবি একজন আশ্চর্য ক্ষমতা সম্পন্ন অন্ধ ভিখারির আবির্ভাব হয়েছে অঞ্চলে, যে হাতের স্পর্শে যে কোনো বস্তুর আয়ুকাল নির্ধারণ করতে পারে। এই কথা শুনে দুশ্চিন্তাগ্রস্ত রাজা এবং তার ছোট ছেলে জয়চরণ এমনি ছুটে এসে তারানাথকে গ্রহণ করবে। আর বড় ছেলে অম্বিকাচরণ কোন রকম ঝামেলার সৃষ্টি করলে তাকে তারাই সায়স্তা করে দেবে। তারানাথ ভাগ্য গণনার বিদ্যা জানা আছে নিশ্চয়ই। মিথ্যে বলার উপায় নেই। এই ক্ষমতা আমার জীবনের প্রথম দীক্ষাগুরু রামরূপ সান্যাল দিয়েছিলেন। তখনও মাতু পাগলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। যাই হোক, পীড়িত ব্যক্তির সম্মতি না থাকলে
তার মননে প্রবেশ করে এসব জানা সম্ভব নয়। হুট করে কাউকে দেখে বলতে পারবো না এসব, যদি সে ব্যক্তি শান্ত হয়ে না বসে নিজ সম্মতিতে আমার দিকে তাকায়। গুরুদেবকে বললুম, হ্যাঁ, কিছু কিছু জানি। ব্যাস, তাহলেই হলো। একটু ভেলকি দেখিয়ে দিলেই কার্যসিদ্ধি দুষ্কর নয়। যা মোহনলাল, কাজে লেগে পড়। তারানাথ ভোর নাগাদ ওই দুর্গের পশ্চিম প্রান্তের জঙ্গলে পৌঁছে যাবে। ওখান থেকে তুই নিয়ে যাবি ওকে। শোন মোহনলাল, কেউ যেন না টের পায় যে সে অন্ধ নয়। মোহনলাল ঢুলু ঢুলু চোখে বললে, আমার এসব অভ্যেস আছে বাবা। তাছাড়া সে যদি ধরা না পড়ে তবে আমার আর ভয় কিসের? তাকে একবার দুর্গয়ে ঢুকিয়ে দিতে পারলেই আমার কাজ শেষ। আমি তাহলে আসি সাধুজি। মোহনলাল অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুলতে দুলতে অদূরের অন্ধকারে ঢাকা জঙ্গলের মধ্যে অদৃশ্য হল। গুরুদেব আমার মাথায় হাত রেখে প্রশান্তির দৃষ্টিতে চেয়ে বললে, এই কাজ যদি তুই করে আসতে পারিস বৎস, তাহলে তোকে আমি আমার বিশেষ শিষ্য বানিয়ে রাখবো। বলে জ্বলন্ত ধনির আগুনের দিকে তাকিয়ে বললে, বিশ্বনাথ সিংহ, আমি চলে এসেছি যখন, তখন তোমায় তো প্রায়শ্চিত্ত করতেই হবে। বম তারা। বুঝে গিয়েছিলাম যা করতে চলেছি তার সম্পূর্ণটাই হয়তো আকাশ সম পাপের শামিল। তবে এই ঘটনায় যে পরবর্তীতে সম্পূর্ণ অন্য এক ভয়াবহ কাহিনীর রাস্তা খুলে দেবে তার আঁচ আমি বিন্দুমাত্র পাইনি। কেবল ভোরবেলায় বেরোনোর সময় একবার গুরুদেবকে জিজ্ঞেস করলুম, আমি যদি ওদের কাছে ধরা পড়ে যাই? যে কোনো যুদ্ধের, যে কোনো পরীক্ষার ন্যায্য ফলাফল দুটোই হয় বৎস। হয় বিজয়ী হয়ে ঘরে ফিরবি, না হয় প্রাণ হারাবি। এখানে কেবল আমার স্বার্থ নেই তারানাথ, এটা তোরও অপকর্মের শাস্তি, এটা ভুলে যাস না। যা, বেরিয়ে পড়, মোহনলাল অপেক্ষা করবে। ইষ্ট দেবতাকে স্মরণ করে বেরিয়ে পড়লাম আস্তানার থেকে। ভোরের আলো ফুটেছে ঠিকই, তবে তখনও জঙ্গলের অভ্যন্তরীণ ভূপৃষ্ঠের ওপরে আলোক প্রভার বারবারন্ত তেমন জেকে বসেনি। দুর্গের পশ্চিম প্রান্তের অরণ্যানি আরও দুর্গম এবং আগাছায় ভরা। এদিকে জনমানব যে আসে না বহু বছর, তার ইতিহাস বহন করা নিরেট কোমর সমান বুনো গাছের জঙ্গল প্রমাণ করে দেয়। ধীরে ধীরে দুর্গের বিরাট প্রাচীর যখন জঙ্গলের ফাঁকের থেকে ক্রমশ প্রকাশিত হতে শুরু করেছে, তখনই দেখতে পেলাম মোহনলালকে। সে সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে খানিকটা এগিয়ে এলো আমায় লক্ষ্য করে। আমি তার সম্মুখে পৌঁছনো মাত্র সে নিচু গলায় বললে, এখন থেকে তুমি অন্ধ হয়ে যাও। দেখো, কোনো ভুল করে বসো না। আমি মনে মনে ভেবে নিয়েছি কি করব, কি বলবো। রাজামশাই অসুস্থ, উনি প্রাসাদে আছেন। এখানে দুর্গে তিনি আসবেন না। ছোট কর্তা দুর্গেই আছেন। তুমি ওই প্রাচীরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি তোমায় এসে নিয়ে যাব। হ্যাঁ? আবার শুরু হলো একটি রুদ্ধশ্বাস অপেক্ষার পালা। চোখ থাকতেও অন্ধ বলে একটা প্রবাদ আছে, কিন্তু বাস্তবে তার বহিঃপ্রকাশ যে কতটা কেরামতির কাজ তা ভেবে দেখেছ কখনো? আমি পেরিয়ে এসেছি এই অভিজ্ঞতার প্রহর। যাই হোক, বলি শোনো। মোহনলাল এলো প্রায় মিনিট 10 বাদে। তার সঙ্গে এলো একজন বল্লমধারী রক্ষী। আমি মরা মাছের মতো স্থির দৃষ্টিতে একটি গাছের দিকে তাকিয়ে রয়েছি তখন। তবে দৃষ্টি বলয়ের মধ্যে তাদের উপস্থিতি পরিষ্কার প্রত্যক্ষ করছি আড়ে আড়ে।
মোহনলাল যখন সামনে এসে বলল, এসো তারানাথ, ছোট কর্তা তোমায় ডেকে পাঠিয়েছেন। তখন আমি ঠিক শব্দ লক্ষ্য করে সাপেরা যেভাবে মাথা ঘোরায় ঠিক সেভাবে মাথা ঘোরালাম সীমাহীন দৃষ্টিপাতের ভঙ্গিতে। অর্থাৎ চোখের মণি দুটিকে এমন করে রাখলাম যা কখনোই জড় এবং জীবের পার্থক্য দেখেনি। যার কাছে মোহনলালও যা, কামতা সাম্রাজ্যের কনিষ্ঠ যুবরাজ জয়চরণ সিংহও তাই। মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমি সরাসরি কখনো কারোর দিকে তাকাবো না। আগত 3 দিন নিজের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে যে বিশেষ পরিবর্তনটি আনব তা হলো আমার মাথা সবসময় থাকবে খানিকটা ঊর্ধ্বমুখী হয়ে এবং দৃষ্টি থাকবে ওপরের দিকে, যা দেখে মনে হয় আমি প্রবলভাবে জীবনের আলোকে ছুঁতে চাইছি কিন্তু পারছি না। অগত্যা মোহনলাল আমার হাত ধরে নিয়ে চলল দুর্গের প্রাচীরের ক্ষুদ্র লোহার দ্বার পেরিয়ে প্রধান ফটকের দিকে। পেছনে পেছনে চলল তৎপর রক্ষী। কি বিশাল পাথরের খণ্ডগুলিকে একের পর এক সাজিয়ে এই ঐতিহাসিক ইমারত তৈরি করা সম্ভব তা কল্পনার ক্ষমতা আমার নেই। রাজ পোশাক পরিহিত, মাথায় সোনালি পাগড়িধারী এক যুবক ফটকের সম্মুখে এসে দাঁড়িয়েছে। তা আমার দৃষ্টি পরিধির মধ্যে এসেছে ততক্ষণে। হাঁটার মধ্যেও এমন একটা জড়তা আনতে পেরেছি যাতে নিজেকে অন্ধ মনে করতে আরো বেশি সুবিধা বোধ করছি। মোহনলাল ওই ব্যক্তির সম্মুখে গিয়ে 2 হাত জোর করে বললে, ছোট কর্তা, এই যে তারানাথ, আপনি চাইলে ওর বিশেষ ক্ষমতার পরীক্ষা নিতে পারেন। জয়চরণ সিংহ নির্ভীক কণ্ঠে প্রশ্ন করলে, আপনার নাম তারানাথ চক্রবর্তী? পটু অভিনেতার মতো কানটা জয়চরণের দিকে ঘুরিয়ে আকাশের দিকে দৃষ্টি রেখে উত্তর দিলাম, আজ্ঞে। মোহনলালের মুখে শুনলাম আপনি নাকি মানুষের শরীর স্পর্শ করে তার ভূত ভবিষ্যৎ গণনা করতে পারেন, এটা কি সত্যি? আমি মুখে কিছু না বলে ইঙ্গিতে সম্মতি জানালাম। বেশ, তাহলে আমায় স্পর্শ করে আমার আগত 1 সপ্তাহের ভবিষ্যৎ গণনা করুন দেখি। বলে জয়চরণ কিছুটা এগিয়ে এলো। মোহনলাল আমায় ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে পড়ল। আসলে কখনোই কোনো শরীরকে ছুঁয়ে কোনো মানুষের ভাগ্য গণনা করা সম্ভব নয়। যেমন তোমাদের আগেই বললুম, অন্তত পীড়িত ব্যক্তির সম্মতির সহিত একবার হলেও তার কপালের দিকে তাকাতেই হয়। আমার পরিস্থিতি তখন ভয়ঙ্কর সংবেদনশীল। একটু ভুল হয়ে গেলে আমার সঙ্গে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। একজন পুরোপুরি প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের জন্য এই সময় কি আর সম্ভব হয় সাহস করে কিছুক্ষণের জন্য তার কপালের দিকে তাকিয়ে থাকার? হঠাৎ মাথায় একটা উপস্থিত বুদ্ধি খেলে গেল আমার। বললাম, আপনি ঠিকই শুনেছেন মহাশয়, তবে শরীর স্পর্শ করার সাথে সাথে আমার আরও একটি উপকরণের প্রয়োজন হয়। কি সেই উপকরণ? একটা বড় পাত্র করে জলের ব্যবস্থা করতে হবে। ওই জল আপনি স্পর্শ করে থাকবেন এবং আমি স্পর্শ করে থাকবো আপনাকে। তারপর একটু চেষ্টা করে দেখব কিছু বলতে পারি কিনা। আমি রক্ষী, বীরবলকে বলো বড় তাগড়িতে করে বিশ্রাম ঘরে জল নিয়ে আসতে, আর মোহনলাল তুমি ওনাকে ঘরে নিয়ে এসো। আদেশ দিয়ে জয়চরণ দ্রুত পায়ে চলে গেল দুর্গের অভ্যন্তরীণ উত্তর দিকের একটা ঘরে। মোহনলাল আমার কানের কাছে মাথা ঝুঁকিয়ে বললে, শুভ কামনা রইল তারানাথ, তোমায় ওখানে পৌঁছে দিয়ে আমি চলে যাব। আমি আশেপাশে থাকলে তোমার আরো বেশি অসুবিধা হবে। কথাটা এক প্রকার মন্দ বলেনি সে। যেহেতু সে বিনা আমার বাস্তবতার ব্যাপারে ওখানে আর কেউ জানে না, সেহেতু বারংবার তার চোখে চোখ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেটির পরিণতি মারাত্মক হতে পারে। মোহনলালকে অবলম্বন করে প্রবেশ করলাম নির্দিষ্ট ঘরে।
যে ঘরে জয়চরণ একটা বিশাল মখমলের ফরাস পাতা তক্তপোষের ওপরে বসে আমার অপেক্ষা করছে। আমাদের পেছন পেছন দুজন বলিষ্ঠ ব্যক্তি একটি বিরাট পিতলের তাগাড়িতে করে জল নিয়ে এসে রাখল জয়চরণের সম্মুখে। তাগাড়ি জিনিসটা কি, এটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন এলে জানিয়ে রাখি, এটিকে চলিত ভাষায় গামলা বা বড় আকারের বাটিও বলা হয়ে থাকে। ওনাকে আমার পাশে এখানে বসিয়ে দাও মোহনলাল। মোহনলাল কথা মতো আমায় বসিয়ে দিয়ে ওই ঘরের থেকে প্রস্থান করল এবং একই সঙ্গে জয়চরণের ইশারায় বাকি দুই বলিষ্ঠ ব্যক্তিও বেরিয়ে গেল কক্ষের থেকে। এতে যে শুধু আমার সুবিধাই হলো তাই নয়, তার সঙ্গে আমি এটাও বুঝলাম যে জয়চরণ সিংহ নিজের থেকেই কিছু একটা বিষয় গোপন রাখতে চাইছেন। পাছে আমি সেই বিষয় নিয়ে কোনো রকম কথা বলে বসি, সেই কারণেই এই বাড়তি সতর্কতা। এবার আমি বললাম, মহাশয়, জলের পাত্রটি আপনার সামনেই আছে তো? একদম আমার সামনে। বেশ, এবার আপনি এক দৃষ্টিতে ওই জলের দিকে তাকিয়ে থাকুন। জয়চরণ তাই করল। এবার আমি তার ডান হাত স্পর্শ করে ধীরে ধীরে জলের দিকে মাথা ঝোঁকালাম। সেখানে জয়চরণের মুখমণ্ডলের প্রতিবিম্ব স্থির হয়ে রয়েছে। আমার অর্জিত বিদ্যা বা গুরুর শেখানো বীজমন্ত্র জাদু করে দিল মুহূর্তেই। আমি প্রতিবিম্বের দিকে তাকাতেই জয়চরণের ললাট লিপিতে প্রস্ফুটিত হয়ে উঠল আসন্ন সময় ও বর্তমান সময়ের বিশেষ বিশেষ কিছু দিক, মঙ্গল ও অমঙ্গলের নিশানি। এবং সেই মুহূর্তেই আমি নিজেকে সামলে রাখতে পারলাম না আর একটা ব্যাপার জানতে পেরে। মুখের থেকে বেরিয়ে পড়ল, কি সর্বনাশ! এ আমি কি জানতে পারলাম? কি দেখতে পারছেন আপনি? আপনার আয়ুরেখা অতি সীমিত মহাশয়। আগামী 3 দিনের দিন আপনার মৃত্যুযোগ রয়েছে। এই কথা শুনে জয়চরণের যতটা অবাক হওয়ার কথা ছিল ততটাও তার ভেতরে সংকোচ অনুভব করলাম না। যদিও তার চেহারার দিকে না তাকিয়ে যতটা বুঝতে পারলাম তাই বলছি, বরং সে যেন মৃত্যু ভয়ের থেকেও আরো কোনো একটা অন্য বিষয় আমার মুখে না শুনে কিঞ্চিত স্বস্তি পেল মনে হলো। আমার বুঝতে আর বাকি রইল না যে এমন কিছু একটা এই মানুষটি গোপন রেখেছে যা উনি চান না কেউ জানুক। যদিও সেটি আমি বের করে ফেলতে পারতুম আর একবার ঠিক করে দেখার সুযোগ পেলে। তৎক্ষণাৎ জয়চরণ সিংহ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, তা আর কি দেখতে পেলেন আপনি আমার মৃত্যুযোগ ছাড়াও? বুঝলাম জয়চরণ সিংহ আমার কথায় ঠিক বিশ্বাস করে উঠতে পারেননি। আমি সেজন্য আনুষাঙ্গিক আরও যা যা দেখেছি এবার সেগুলো বললাম। দেখুন, একেবারেই স্বাভাবিক যে বিষয়গুলো দূর দূরান্তের রাজ্যবাসীরাও জানে সে কথাগুলি বলবো না। বাকি যা যা বুঝলাম তার মধ্যে বলি, আপনার স্ত্রীর শরীরটা বর্তমানে ভালো যাচ্ছে না। একই সাথে রাজা বিশ্বনাথ সিংহও অসুস্থ। সম্প্রতি কোনো একটা বিষয় নিয়ে আপনি গভীর দুশ্চিন্তায় আছেন। সম্পত্তি হারানো বা ওই রকমের কোনো ব্যাপার নিয়ে এই দুশ্চিন্তা। আপনার পিতার শারীরিক পরিস্থিতির একমাত্র কারণ। থাক ঠাকুরমশাই, আপনার যে কিছু ক্ষমতা আছে তাতে আমার আর কোনো সন্দেহ নেই। তবে আপনার ক্ষমতাকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি যদি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষে চাই, তবে কি আপনি আমায় রক্ষা করবেন? তাছাড়া আমি মানসিক দিক থেকে বিধ্বস্ত হলেও শারীরিক দিক থেকে তো সুস্থই আছি। আর যদি বলেন আমাদের রাজ্যে বহিরাগত কোনো শক্তির আক্রমণের কথা, তাহলে তো গুপ্তচরেরা এসে আমায় খবর দিত। তাহলে আগামী 3 দিনের মধ্যে এমন সম্ভাবনার কারণ। আমি আপনার সব কথাই বুঝতে পারছি মহাশয়, তবে যে আর্জি আপনি করছেন, অর্থাৎ আপনার মৃত্যু সম্ভাবনাকে আটকানো, সেটি আমি কেন কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। অদৃষ্টকে খণ্ডন করবার ক্ষমতা কেবল একজনেরই আছে, তিনি হলেন মৃত্যুঞ্জয়। উনি পারেন মৃত্যুকে জয় করতে। ঈশ্বরের নাম করুন, আমিও আমার ইষ্টদেবতার কাছে আপনার জন্য প্রার্থনা করব
জয়চরণের চেহারা এবার ধীরে ধীরে ভয়ের ও দুশ্চিন্তার নিরেট প্রতিক্রিয়া জেগে উঠতে শুরু করল। সে তক্তপোষের এক কোণে বসে দরজার দিকে সীমাহীন দৃষ্টিতে চেয়ে রয়েছে। এতক্ষণে আমি আমার উদ্দেশ্য মণ্ডিত জিনিসটিকে ভালো করে দেখতে পারলাম। যে কারণে আমি এই দুর্গে এসেছি সেটি তো আমায় ভুলে গেলে চলবে না। তাহলে বোঝো নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজেকে কতটা নিষ্ঠুর বানাতে হয়েছে আমায়। সাধেই কি বলি, আমি খুব একটা সৎ মানুষ ছিলাম না কোনো কালেই। শিক্ষা পেতে পেতে আজ সর্বশান্ত হয়েছি। যেখানে নিজে বুঝতে পারছি সম্মুখে দাঁড়িয়ে থাকা পীড়িত ব্যক্তি দিন তিনেকের মধ্যে পৃথিবীর মায়া কাটাতে চলেছেন, তবুও সেই ব্যক্তির কোমর থেকে গুরুদেবের উল্লেখিত চাবির গোছা তুলে নিতে আমার সংকল্পে এক ফোঁটাও চিড় ধরেনি। বরং এটা ভেবে এই নিষ্ঠুর তারানাথ তখন আশ্বস্ত করেছে নিজেকে যে এই অবস্থায় জয়চরণের দুশ্চিন্তাগ্রস্ত পরিস্থিতির সুযোগ নিয়ে আমার কাজটা হাসিল করে নেওয়া আরো সহজ হয়ে যেতে পারে। জয়চরণ প্রায় মিনিট 10 চুপ করে থাকার পর ধরা গলায় বললে, ঠাকুরমশাই, আপনার কাছে আমার দুটো দাবি আছে, আর সত্যি বলতে আমি বাধ্য করব আপনাকে সেই দাবিগুলি পূর্ণ করবার জন্য। আমার প্রথম দাবি, এই দুর্গের দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার ভাগ্য বিপর্যয়ের কথা আপনি জানাতে পারবেন না। আর দ্বিতীয়ত, পিতা যেহেতু এখন অসুস্থ, তাই বর্তমানে রাজ্যের সম্পূর্ণ দায়ভার আমার উপরে। পিতাকে এই কথা জানালে তার ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। সেই কারণেই আমি চাই আমার নিয়তি নিষ্ঠুর হওয়ার আগে পর্যন্ত আপনি আমার সঙ্গেই থাকুন। এটাকে আপনার প্রতি আমার অবিশ্বাস বলুন, অথবা আপনার সঙ্গলাভের ফলে জমের হাত থেকে নিজেকে নিস্তার পাইয়ে নেওয়ার সম্ভাবনাই বলুন, আমি এই মুহূর্ত থেকে আপনাকে আর ছাড়তে পারবো না। আমার এতে কোনো আপত্তি নেই মহাশয়। আমি আপনার দুটি দাবি কায়মনোবাক্যে পালন করব। জয়চরণ আবার কিছুক্ষণের জন্য চুপ করে থেকে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, চলুন ঠাকুরমশাই, আমার সঙ্গে আমার কক্ষে চলুন। আমার আপনাকে অনেক কথা বলার আছে। এই রাজ্যে যে কথা আমি, আমার পিতা ও দাদা ছাড়া কেউ জানে না। আপনি বললেন না আমি সম্পত্তি রক্ষার ব্যাপারে বিশেষ চিন্তায় পড়েছি, সে ব্যাপারেই কিছু জানাতে চাই। বুঝলাম। যে ব্যাপারটা গুরুদেব আমার থেকে অথবা মোহনলালের থেকে আড়াল করে রেখেছিলেন, সেই গুপ্ত ব্যাপারটি হয়তো স্বয়ং জয়চরণ সিংহের মুখে আমি শুনতে চলেছি। উন্মোচন হতে চলেছে ওই 5টি বিচিত্র চাবির রহস্য। যাই হোক, আমি উঠে দাঁড়ানো মাত্রই জয়চরণ আমার হাত ধরে নিয়ে চলল দুর্গের উত্তর সীমানা থেকে পশ্চিম সীমানার দিকে। ধাতব কোমর বন্ধনীর থেকে ঝুলছে ছোট থেকে বড় আকৃতির একই বর্ণের অত পুরনো 5টি চাবির মালা। আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়ে তখনও ভাববার অবকাশ আমি পাইনি। তাছাড়া প্রথম দিনই সবে আসা মাত্রই সন্দেহজনক কিছু যদি করে ফেলি, তাহলে উদ্দেশ্য খণ্ডন আরো কঠিন হয়ে দাঁড়াবে। যাই হোক, বিশাল বিশাল 2টি উপাসনা গৃহ অতিক্রম করে একটা সরু সিঁড়ি ধরা হলো। ওই সিঁড়ি অতিক্রম করে ওপরে ওঠার পর আবিষ্কার করলুম দুর্গের ঠিক পশ্চিম প্রান্তের সব থেকে উঁচু 2টি ঘরের মুখোমুখি এসে পৌঁছেছি জয়চরণের সঙ্গে। 2টি ঘরের মধ্যে একটি ঘরের আকৃতি বিশাল, এবং সেই ঘরের ভেতরে বড় বড় একই আকৃতির অসংখ্য বাক্স রাখা আছে। আর তার ঠিক পাশের ঘরটা অপেক্ষাকৃত ছোট এবং সুসজ্জিত। ছোট ঘরটির গা ঘেঁষে উঠে গেছে তার ছাদে পৌঁছানোর আরও একটি সিঁড়ি, এবং ওই ছাদেই দুর্গের পশ্চিম বিভাগীয় জঙ্গল অঞ্চলকে শাসানোর জন্য শোভা পাচ্ছে এক বিরাট আকৃতির কামান। এবার আমি ধরতে পারলাম ব্যাপারটা। এই ছাদের উপরে দাঁড়িয়েই রাজা বিশ্বনাথ সিংহের সঙ্গে তার ছেলে জয়চরণ কথোপকথন করছিলেন, যেটি গুরুদেব ওই জঙ্গলের ভেতর থেকেই কোনোভাবে দেখতে পেয়েছেন বা জানতে পেরেছেন। অর্থাৎ ঘুরে ফিরে যে জায়গায় এসে পৌঁছালাম
সেই প্রান্তেরই ঘন বনানীর মধ্যে কোথাও আমাদের আস্তানা আছে। তবে ওই জায়গার থেকে পুরোটাকেই একটা বিরাট সবুজ সমুদ্রের স্তব্ধ ঢেউ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ঘরের ভেতরে প্রবেশ করে আসন পেতে দিয়ে জয়চরণ আমায় বসিয়ে দিল সেখানে। তারপর বলল, আপনি একটু অপেক্ষা করুন ঠাকুরমশাই, আমি আসছি। বলে জয়চরণ বেরিয়ে গেল। আমি যেন একটা পরাধীন জীবনের থেকে মুক্তি পেলাম খানিকক্ষণের জন্য। বাবারে, যে কোনো দুর্গের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তা তোমরা জানো কি না জানি না। দুর্গে প্রবেশ করার পথ কিন্তু একটাই হয়, মানে একবার যে মূল ফটক থেকে ভেতরে প্রবেশ করবে তাকে আবার বাইরে বেরোতে হলে ওই দরজাই ব্যবহার করতে হবে। এছাড়া পুরো দুর্গের চারিদিকে কেবল উঠে গেছে খাড়া খাড়া বিশাল দেওয়ালের প্রহরা। আগেও লক্ষ্য করেছি, প্রতিটা ঘরে অসংখ্য ছোট ছোট জানালা রয়েছে। এমনকি তখন আমি যে ঘরে বসে রয়েছি সেই ঘরেও ছোট ছোট মোট 6টি খুঁপড়ি খুঁপড়ি জানালা। কেবল মুখ গলানো যায় এমন তার আয়তন। তাছাড়াও ওই ঘরে আসবাব বলতে কিছুই তেমন নেই। কেবল একটি মামুলি তক্তপোষ, গোটা দুয়েক বড় বড় টিনের কৌটো এবং একটি অপেক্ষাকৃত বড় জলের পাত্র। বুঝলাম না দুর্গের এত ঘর থাকতে কেন এই ঘরটাতেই আমরা এলুম। মিনিট 5 মধ্যেই দরজার বাইরে পায়ের শব্দ পেয়ে পুনরায় আগের অভিনীত পর্যায়ে ফিরে গেলাম। দেখলাম জয়চরণ সিংহ এবং আরও একজন লোক প্রবেশ করল একসঙ্গে। অন্যজনের 2 হাতে তামার থালার ওপরে কাটা বিভিন্ন রকমের ফল ফলাদি। জয়চরণ বললে, এগুলো এখানে নামিয়ে রাখো এবং নিচে আমি বীরবলকে জানিয়ে এসেছি সমস্তটাই। তবু আরও একবার বলে দিই, আমার বা আমাদের জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমি নিজে গিয়ে তা জানিয়ে আসব। ওপরে যেন এই সময়ের পর থেকে আর কেউ না আসে। বোঝাতে পারলাম? অজ্ঞাত রাজকর্মচারী ইতিবাচক মাথা নেড়ে চলে গেলে জয়চরণ আমার সম্মুখে আসন করে বসল। এই সম্পত্তির প্রতি কিন্তু আমার কোনো মায়া নেই ঠাকুরমশাই। রাজত্ব সামলাতে সামলাতে আমরা ক্লান্ত। আমরা বলতে আমার এবং আমাদের পিতার কথা বলছি। দাদার মধ্যে তেমনভাবে কখনোই আগ্রহ দেখিনি। তবুও বিরাট সাম্রাজ্যের এত লোকপ্রিয়তা, এত মানুষের ভরসা আমাদের এখনও রাজা করে রেখেছে। তবে যে সম্পত্তিকে আগলে রাখার জন্য আমার এই দুশ্চিন্তা, তা জানতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে, যে ঘটনার সাক্ষী ছিলেন আমার প্রপিতামহ, নির্ভীক, শক্তিশালী ওই এই কামতানগরের প্রতিষ্ঠাতা রঘুনাথ সিংহ। তবে যে ঘটনা এখন আমি আপনাকে বলতে চলেছি তার প্রধান চরিত্রে ছিল একটি 22 থেকে 23 বছরের ছেলে। তার বংশ পরিচয় বা কোথার থেকে এসেছিল তা জানা যায় না, কেবল তার নামটা জানা গিয়েছিল, ব্রাহ্মণ সন্তান কেদারনাথ চক্রবর্তী। কোন দিকে ঘুরতে চলেছে এই কাহিনীর মোড়? কেদারনাথ চক্রবর্তীর সঙ্গে এই দুর্গের নাম কিভাবে জড়িয়ে পড়ল? জয়চরণের মুখে তারানাথে কোন আশ্চর্য ঘটনা শুনতে চলেছে? সব জানার পরেও কি তারানাথ ওই চাবির গোছা নিয়ে তার গুরুদেব লোকনাথ চক্রবর্তীর কাছে ফিরে যাবে? জানতে হলে অবশ্যই শুনতে হবে প্রজেক্ট পাসিং শো সিজন 6 এর পরবর্তী গল্প, যা হতে চলেছে আমাদের পরবর্তী নিবেদন। যে সকল শ্রোতা আজ যুক্ত হয়েছেন এই গল্পটির মাধ্যমে, তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক।